বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন যে সম্পূর্ণ পৃথিবীতে ৭১% জলভাগ এবং ২৯% স্থলভাগ আছে। এই জলভাগের বিস্তার আসলে কতদূর সেটা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। স্বাভাবিকভাবেই এই বিশালাকার সমুদ্রের নিচে হাজার হাজার রহস্য লুকিয়ে আছে, যেগুলোর বেশিরভাগটাই আমাদের কাছে অজানা। এই সমস্ত রহস্যের মধ্যে একটা বড় এবং জনপ্রিয় রহস্য হলো টাইটানিক জাহাজের কাহিনী, যার সম্পর্কে বলা হয়েছিল যে সৃষ্টিকর্তার পক্ষে ওই জাহাজটাকে ডোবানো সম্ভব নয়। কিন্তু ১৯১২ সালের ১৫ এপ্রিল এই বিশালাকার জাহাজটা ডুবে যায়। এই ঘটনার প্রায় ৭৩ বছর পরে এই জাহাজটাকে খুঁজে বার করা হয়। যদিও টাইটানিক জাহাজটাকে খুঁজে বার করার ৪০ বছর পরেও এই জাহাজটাকে সমুদ্র থেকে বার করা সম্ভব হয়নি। কিন্তু কেন? এই কেনর উত্তরটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। টাইটানিক জাহাজ কখনো ডুববে না এমনটাই সবার বিশ্বাস ছিল, যদিও এই বিশ্বাসের পিছনে একাধিক কারণ ছিল। ইঞ্জিনিয়ারদের দিক থেকে ভাবলে এই জাহাজটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এর মধ্যে একাধিক ওয়াটার টাইট কম্পার্টমেন্ট ছিল, অর্থাৎ জাহাজের কোনো রুম যদি জলে ভরে যায় তাহলে সেটা অন্য কোনো রুমকে ডুবিয়ে ফেলতে পারবে না। এই জাহাজটা তৈরি করার সময় বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, যেমন জাহাজের উচ্চতা কত হলে বিদ্যুতের তার এবং জলের পাইপ ঠিকমতো কাজ করবে, এই নিয়ে অনেক চিন্তাভাবনা করা হয়েছিল। এই সমস্ত বিষয়ে অনেক চিন্তাভাবনা করার পর জাহাজের উচ্চতা নির্ধারণ করা হয়েছিল। জাহাজ প্রস্তুতকারক সংস্থার ধারণা ছিল যে জল বেশি হলেও জাহাজের ছাদের উচ্চতা পর্যন্ত পৌঁছতে পারবে না। তারা ছাদেও সুরক্ষিত কম্পার্টমেন্ট তৈরি করেছিল, কিন্তু তখন কেউ হিমশৈলের সঙ্গে তীব্র সংঘাতের বিষয়টা ভাবেনি। সেই সংঘাতটা এতটাই জোরালো ছিল যে জাহাজের মেন বডির প্রায় অর্ধেক উচ্চতা পর্যন্ত ফাটল ধরে গিয়েছিল। এই পরিস্থিতিতে জল ছাদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সম্পূর্ণ জাহাজ জলে ডুবে গিয়েছিল। এই পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়া একেবারেই সম্ভব নয়। হ্যাঁ, জল বের করার জন্য সমস্ত পাম্প অ্যাক্টিভ করা সম্ভব, সমস্ত রকম চেষ্টা করা সম্ভব, কিন্তু জল যতটা স্পিডে ভিতরে প্রবেশ করছিল ততটা স্পিডে জল বাইরে বার করা সম্ভব হচ্ছিল না। টাইটানিক জাহাজটা ডুবে যাওয়ার পর বিজ্ঞানীরা এই জাহাজটাকে খুঁজে বার করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত ১৯৮৫ সালে আমেরিকার নৌবাহিনীর অফিসার এবং প্রত্নতাত্ত্বিক রবার্ট বালার্ড তার টিমকে সঙ্গে নিয়ে টাইটানিক খুঁজে বার করার মিশনে বেরিয়ে পড়েন, এবং অবশেষে তারা জানতে পারেন যে টাইটানিক কোথায় এবং কী অবস্থায় আছে। জাহাজটা খুঁজে বার করার পর এমন সব রহস্য উন্মোচিত হয় যেগুলো গোটা বিশ্বকে বিস্মিত করে তুলেছিল। রিপোর্ট অনুযায়ী টাইটানিক সমুদ্রে ১২,৫০০ ফুট গভীরে ডুবে গিয়েছিল। আরেকটা মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই জাহাজটা ডুবে যাওয়ার আগ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু সমুদ্রের গভীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জাহাজটা দুভাগে ভাগ হয়ে যায়। অনুসন্ধানকারীরা যখন টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায় তখন তারা দেখে যে জাহাজে উপস্থিত একাধিক জিনিস যেমন ছিল তেমন অবস্থাতে আছে। জাহাজটাকে বাইরে বার করার অনেক চেষ্টা করা হয়, কিন্তু সেই সময় বিজ্ঞানীরা এটা বুঝতে পেরেছিলেন যে সেটাকে সমুদ্রের বাইরে বার করা প্রায় অসম্ভব। বর্তমান সময়ের আধুনিক টেকনোলজির সাহায্য নিয়েও টাইটানিককে বাইরে বার করা সম্ভব হয়নি। এই জাহাজটা আজও সমুদ্রের গভীরেই রয়ে গেছে। সাধারণত সমুদ্রের গভীরে থাকা জিনিসপত্র যেভাবে বাইরে বের করা হয় টাইটানিককে সেভাবে বার করা সম্ভব নয়, কিন্তু উন্নত প্রযুক্তিযুক্ত সাবমেরিন এবং শক্তিশালী ম্যাগনেটিক প্রযুক্তির সাহায্যে হয়তো সেটা বাইরে বার করার চেষ্টা করা যেতে পারে। তবে এক্ষেত্রে যে সমস্ত সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে প্রথমে আছে টাইটানিকের ওজন। এর ওজন প্রায় ৪০,০০০ টন, যেটা অত্যন্ত বেশি। দ্বিতীয় সমস্যাটা হলো জলের ভার, যেটা জাহাজের ওজনকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। টাইটানিক যেখানে ডুবেছিল সেই জায়গাটার গভীরতাও অনেকটাই বেশি। ওই জায়গাটার আশেপাশে ঘন অন্ধকার, তার উপর সমুদ্রের গভীরে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস। এই সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে কোনো ব্যক্তির পক্ষে এত গভীরে যাওয়া এবং পুনরায় সেখান থেকে ফিরে আসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা বিষয়। এই পরিস্থিতিতে সমুদ্রের গভীর থেকে টাইটানিকের ধ্বংসাবশেষ বের করে আনা অনেক দূরের ব্যাপার। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এত শক্তিশালী সাবমেরিন তৈরি করতে পারেননি যেটা এত বিশাল আকৃতির জাহাজকে সহজে উপরে নিয়ে আসতে পারবে। রিপোর্ট অনুযায়ী প্রথম দিকে বিজ্ঞানীদের এই জাহাজের ধ্বংসাবশেষ বার করার কোনো পরিকল্পনাই ছিল না, কিন্তু তারপর তারা কিছু পদ্ধতির মাধ্যমে টাইটানিককে বাইরে বার করার পরিকল্পনা করেন। এর মধ্যে প্রথম কৌশলটা ছিল পিংপং বলের সাহায্যে জাহাজটাকে বাইরে বার করা। বিজ্ঞানীরা ঠিক করেন যে তারা টাইটানিক জাহাজের মধ্যে পিংপং বল ভরে দেবেন, যাতে এই সমস্ত বল উপরের দিকে চাপ সৃষ্টি করে এবং এভাবে সাবমেরিনের সাহায্যে তারা জাহাজটাকে উপরে টেনে নেবে। কিন্তু এই প্ল্যানটা ফ্লপ হয়ে যায়, কারণ বেশ কিছু বিজ্ঞানীদের যুক্তি অনুযায়ী পিংপং বল সমুদ্রের গভীরে যাওয়া মাত্রই ফেটে যাবে। তারপর আরও একটা উপায় বার করা হয়, আর সেটা ছিল বড় বড় বেলুনকে টাইটানিকের মধ্যে বেঁধে তার মধ্যে হিলিয়াম গ্যাস ভরে দেয়া, যাতে জাহাজটা আপনা আপনি উপরে উঠে আসতে পারে।
কিন্তু এই প্ল্যানটাও ফ্লপ হয়ে যায়। বন্ধুরা, যেহেতু বরফের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় কম, তাই বরফ জলে ভাসতে থাকে। আর এই বিষয়টাকে মাথায় রেখে বিজ্ঞানীরা ভাবেন যে যদি কোনোভাবে টাইটানিকের আশেপাশের জলকে বরফে পরিণত করা সম্ভব হয়, তাহলে জাহাজটা জলের উপরে চলে আসবে। এটা আমেরিকার এক ইঞ্জিনিয়ার জন পিয়ারের আইডিয়া ছিল, কিন্তু বিজ্ঞানীদের একের পর এক সমস্ত আইডিয়া ফেল হয়ে যায়। জন পিয়ার তার রিসার্চে জানান যে এর জন্য প্রচুর মাত্রায় লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন হবে। এই আইডিয়াটা ভালো হলেও ব্রিটিশ গ্যাস কোম্পানির মতে এর জন্য প্রায় 1.5 মিলিয়ন টন লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন ছিল। আর এত বেশি পরিমাণ নাইট্রোজেন সমুদ্রের গভীরে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব, তাই আইডিয়াটাও ব্যর্থ হয়ে যায়। তারপর একটা জাহাজ প্রস্তুতকারক কোম্পানি আইডিয়া দেয় যে প্রথমে টাইটানিকের মধ্যে থাকা ময়লা এবং জং পরিষ্কার করতে হবে। তার জন্য একটা শক্তিশালী ভ্যাকুয়াম ক্লিনারের প্রয়োজন হবে। তারপর টাইটানিককে একটা মোটা লোহার শিকল দিয়ে বেঁধে একটা সাবমেরিনের সঙ্গে জুড়ে দিতে হবে, যাতে সেটাকে উপরে আনা যায়। কিন্তু এই প্রজেক্টটাকে পরিণতি দেওয়ার জন্য 20 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন ছিল, তাই আইডিয়াটাও বাস্তবায়িত হয়নি। পরবর্তী সময়ে অনেক কোম্পানি টাইটানিক জাহাজকে বাইরে আনার পরিকল্পনা করেছিল, কিন্তু এই জাহাজটাকে বাইরে বের করা এতটাই খরচ সাপেক্ষ ব্যাপার যে তার ক্ষতিপূরণ সম্ভব নয়। এই জাহাজের সঙ্গে মানুষের আবেগ জুড়ে থাকলেও কোনো কোম্পানি টাইটানিককে বাইরে বের করার জন্য এত টাকা ইনভেস্ট করতে চায়নি, কারণ এটা অনেক ঝুঁকিপূর্ণ ছিল। আপনারা জানলে অবাক হবেন যে টাইটানিক জাহাজের পরিচালনাকারী কোম্পানি হোয়াইট স্টার লাইন বেলফাস্ট শহরের হারল্যান্ড এবং উল্ফ শিপইয়ার্ডকে 3টে জাহাজ প্রস্তুত করার অর্ডার দিয়েছিল। আশা করা হয়েছিল যে এই 3টে জাহাজ বিশ্বের সবথেকে দীর্ঘ, সুরক্ষিত এবং আধুনিক সুবিধাযুক্ত জাহাজ হবে। 1908 সালে অলিম্পিক জাহাজের নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং 1909 সালে টাইটানিক জাহাজের নির্মাণ কাজ শুরু হয়েছিল। আর 1911 সালে তৃতীয় জাহাজ জাইগান্টিকের নির্মাণ কাজ শুরু হয়েছিল। যদিও এই 3টে জাহাজই কোনো না কোনো দুর্ঘটনার কবলে পড়েছিল। অলিম্পিক জাহাজের পরিষেবা শুরু হয়েছিল 1911 সালের জুন মাসে। সেই মাসে এই জাহাজটা একটা ফাইটার শিপের সঙ্গে ধাক্কা খেয়েছিল। মেরামতের পরে পুনরায় এর পরিষেবা শুরু করা হয়েছিল। অন্যদিকে টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করেছিল 1912 সালের 10 এপ্রিল। তারপর সাদার্ন হ্যাম্পটন বন্দরের বাইরে অন্য একটা জাহাজের সঙ্গে সংঘাতের হাত থেকে রক্ষা পেয়ে কোনোমতে সেই যাত্রায় বেঁচে যায়। তারপর 14 এপ্রিল ঐতিহাসিক দুর্ঘটনার সম্মুখীন হয়। সেই সময়কার নিরিখে এই 3টে জাহাজই বিশাল বড় ছিল, কিন্তু এখনকার জাহাজের তুলনায় সেই জাহাজগুলো অনেকটাই ছোট ছিল। একটা রিপোর্ট অনুযায়ী টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রের মধ্যে অতি দ্রুত গতিতে নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় সেটাকে বাইরে বের করে কোনো লাভ নেই। আগামী 20 থেকে 30 বছরে টাইটানিকের ধ্বংসাবশেষ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এবং সমুদ্রের জলে মিশে যাবে। যদিও এটা সত্যি যে আগামী কয়েক বছরে এই জাহাজটা হয়তো সমুদ্রের ভিতরে নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু তাও টাইটানিকের কাহিনী এবং রহস্য আগামী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে। সো বন্ধুরা, আশা করছি আজকের এই আলোচনা থেকে আপনি অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পারলেন। টাইটানিক সিনেমাটা আপনি কতবার দেখেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। এই সিনেমাটা আমি 3বার দেখেছি।